এই যে র মেটেরিয়াল স্টেজ, এই র মেটেরিয়াল স্টেজের ওপেনিং স্টক অফ RM, ক্লোজিং স্টক অফ RM, এই দুটো থাকতে পারে। ঠিক একইভাবে ওয়ার্ক ইন প্রোগ্রেস এই স্টেজেও ওপেনিং স্টক অফ WIP আর ক্লোজিং স্টক অফ WIP থাকতেই পারে। যেমন কি ধর আজকে প্রোডাকশানসটা স্টার্ট করেছিলি, প্রোডাকশানসটা স্টার্ট করতে করতে একটা হাতা বানানোর মতন আর কটন ছিল না, তার মানে ওটা ওই ইনকমপ্লিট কন্ডিশনসে রয়ে গেল। তার মানে সেই পিরিয়ডের ওটা ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেটা পরের পিরিয়ডে ওইটাই হয়ে যাবে কি ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজের কোয়ান্টিটি, কারণ সেটাকে আগে কমপ্লিট করতে হবে। ঠিক একইভাবে সেই বছরে এটাকে কমপ্লিট করার পর আবার যখন তুই কমপ্লিট করতে যাচ্ছিস তখন দেখলি যে ওই শার্টের দুটো হাতার হলো না, শর্টেজ পড়ে গেল বা কিছু একখানা হয়ে গেল, তার মানে বা সেটা কমপ্লিট হলো না কোনো একটা কারণবশত, বছর শেষ হয়ে গেল, তার মানে সেটা আবার সেই বছরের কোন স্টেজ হয়ে যাবে, ওয়ার্ক ইন প্রোগ্রেসের ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। বুঝতে পারছিস কোনো অসুবিধা হচ্ছে এটা? ঠিক একইভাবে ফিনিশ গুডসেরও দুটো স্টেজ আসবে, একটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুডস আর একটা হচ্ছে কি ক্লোজিং ফিনিশ গুডস। এইটা কি, এইটার মানেটা কি, আজকে যতটা কোয়ান্টিটি তৈরি হয় ততটাই কোয়ান্টিটি কি সেই বছরে বিক্রি হবে এমন কোনো কথা আছে না। তার মানে তৈরি তো হলো গত বছর, তৈরি হওয়ার পর ধর 100টা তৈরি হলো, তার মধ্যে 80টা বিক্রি হলো, 20টা তো রয়ে গেল, তাহলে সেটা হবে সেই বছরে কি ক্লোজিং ফিনিশ গুডস, যেটা এই বছরের হয়ে যাবে কি ওপেনিং ফিনিশ গুডস। বুঝতে পারলি? আবার এই বছরে যতগুলি তৈরি করলে সেগুলি যে বিক্রি হবে তার কোনো মানে নেই, তার মানে এই বছরে আবার একখানা ক্লোজিং স্টক বেরিয়ে আসবে যেটা হবে ক্লোজিং ফিনিশ গুডস। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে এই স্টেজেসগুলোর মধ্যে? তাহলে আমরা দেখলাম একখানা গুডসের যে পুরো আলটিমেটলি যে তৈরি হয় তিনটা স্টেজে তৈরি হয়, একটা ওয়ার্ক ইন, একটা হচ্ছে গিয়ে ফিনিশ গুড, একটা হচ্ছে গিয়ে র মেটেরিয়াল স্টেজ, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজ, আরেকটা হচ্ছে গিয়ে ফিনিশ গুড স্টেজ। আর প্রত্যেকটারই কিন্তু ওপেনিং ক্লোজিং কিন্তু কোয়ান্টিটি থাকে। এর মধ্যে কোনো রকম অসুবিধা আছে? আর এটাও নিশ্চয়ই বুঝে নিয়েছিস যে ডিরেক্ট এক্সপেন্স কস্ট পয়েন্ট অফ ভিউতে কোনগুলোকে বলবো আর ইনডাইরেক্ট এক্সপেন্স কস্ট পয়েন্ট অফ ভিউতে কোনগুলোকে বলবো। কোনো রকম অসুবিধা এইটুকুনি ডিসকাশনসের মধ্যে? এইবার ওই কনসেপ্টসগুলোকে নিয়ে আবার আমরা আমাদের গল্পেতে ফিরে আসি। তাহলে এই জায়গাটা ফ্যাক্টরির যেই জায়গাটাতে আলটিমেটলি প্রোডাকশনসটা হলো সেই জায়গাটার যে খরচগুলো হবে সেগুলোকে বলা হবে ডিরেক্ট এক্সপেন্স। কেন? কারণ যে ফিনিশ প্রোডাক্ট দ্যাট ইজ টি শার্টের মধ্যে কিন্তু এইখানে যেই এলিমেন্টসগুলো লেগেছে সেগুলো কিন্তু ডিরেক্টলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিই, র মেটেরিয়াল যে কটনটা লাগিয়েছে সেই কটনটা তো ক্লিয়ারলি আইডেন্টিফাইবল, তার মানে এর জন্য র মেটেরিয়ালটাকে আমরা কী ধরবো, ডিরেক্ট এক্সপেন্স। তারপর যে লেবার, এই যেখানে ধরে নিয়ে লেবার এ কী করেছে সেটা তো কাটিং করেছে, এবার সেই কাটিং দেখলেও তো বোঝা যাবে যে এইটা উনি করেছে। যেমন তোদের আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধর যারা মেশিন চালায় তো তারাই তো আলটিমেটলি মেশিনটা চালিয়ে ওখান থেকে জিনিসগুলোকে বার করছে বা কাটিং করছে, হয় না? যে প্যান্ট করতে গেলে কাটিং করতে তারপর স্টিচিংটা হয়, তো এই কাটিংটা যে যেরকমভাবে করবে সেটা সে সেরকমভাবেই আসবে। তো তার মানে এই যে লেবার তার যে কন্ট্রিবিউশন সেটা ফিনিশ গুডসের মধ্যে ক্লিয়ারলি আইডেন্টিফাইবল, এর জন্য সেটা ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে ঢুকে গেল। আরেকটা হচ্ছে এক্সপেন্সেস, মানে এখানে 1 2 আরেকটা হচ্ছে 3, এই ডিরেক্ট এক্সপেন্স কাকে বলা হবে? ধর আমরা তো আজকে নর্মাল জামা কাপড় পরি, কিন্তু যারা খুব পয়সাওয়ালা তারা ডিজাইনার জামা কাপড় পরে। এবার সেই ডিজাইনারের মধ্যে কারা আছে? অশোক কি একটা মালহোত্রা আছে না, মালহোত্রা আছে, সব্যসাচী আছে। তো এনাদের জামা কাপড়ের প্যাটার্ন দেখলেই ওরা বুঝে নিতে পারবে, বা যারা সেই সমস্ত ব্র্যান্ডের জামা কাপড়গুলো পরে, যে এইটার ডিজাইনার কারা বা এটা কে ডিজাইন করেছে। তো আজকে যে ডিজাইনার ওই যে ছবিটা এঁকে দিয়েছে সেটার ওপর বেস করেই তো আলটিমেটলি প্রোডাকশানসটা হচ্ছে, ওটা তৈরি করা হচ্ছে। তো তার মানে উনি যে ডিজাইনটা করে দিচ্ছেন সেই ডিজাইনটার জন্য তো উনি টাকাটা নিচ্ছেন, সেই টাকায় বলা হবে ডিরেক্ট এক্সপেন্সেস। কথাটা বুঝতে পারলি? তো তার মানে ডিরেক্ট এক্সপেন্সেসের মধ্যে কী কী এলো? ডিরেক্ট মেটেরিয়াল ক্লিয়ারলি আইডেন্টিফাইবল, লেবার্সদের কন্ট্রিবিউশনস ক্লিয়ারলি আইডেন্টিফাইবল, আর এটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স যারা নাকি ওই যে পুরো ডিজাইনটা ড্র করে দিয়েছে যে তুমি এইভাবে তৈরি করো,
তাহলে মার্কেটে এইবার পুজোতে প্রচুর পরিমাণে সেটা বিক্রি হতে পারবে। তাহলে সেই যেই তৈরি করে দিয়েছে তাকেও একটা টাকা দিতে হয়েছে, তার খরচটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। কোনো রকম অসুবিধা আছে? তার মানে ফ্যাক্টরির মধ্যে একটা পার্ট হচ্ছে ডিরেক্ট, আরেকটা পার্ট আসবে, আরেকটা পার্ট কি ইনডিরেক্ট। এবার এর মধ্যে কি আসবে, এই ইনডিরেক্ট পার্টের মধ্যে কি কি জিনিসগুলো আসবে? এর মধ্যে ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট মেটেরিয়াল আসবে। ইনডিরেক্ট মেটেরিয়াল মানে ওই যে প্লাস্টিক পলিথিন যার মধ্যে ঢোকাতে হবে। সেকেন্ড হচ্ছে সেই কাজগুলো যারা করছে তারা হচ্ছে গিয়ে ইনডিরেক্ট লেবার, বুঝতে পারলি, যেটাকে আমরা বলবো কি ওয়েজেস ইনডিরেক্ট, বুঝতে পারলি। আর থার্ড হচ্ছে গিয়ে ইনডিরেক্ট এক্সপেন্সের মধ্যে আজকে মেশিনে গ্রিস দিতে হয়, পেট্রোল দিতে হয়, এগুলো দিতে হয়, তো সেগুলোর যে খরচগুলো সেগুলো কি ক্লিয়ারলি আইডেন্টিফাইবল ফিনিশ গুডসের মধ্যে? না, এই জন্য সেগুলোকে বলা হবে ইনডিরেক্ট এক্সপেন্স। তোমার ফ্যাক্টরিতে লাইটের বিল আছে, ঠিক আছে, এর মধ্যে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে যেইভাবে এই প্রোডাক্টগুলো ওই যে তিনটে স্টেজ মুভ করছে সেইভাবে সেই প্রোডাক্টগুলো কি করবে, এই খরচগুলোকে কিন্তু অ্যাবজর্ব করতে থাকবে। অ্যাবজর্ব করে করে আলটিমেটলি সেই প্রোডাক্টটা তৈরি করতে টোটাল কতটা খরচ হলো সেই টোটাল খরচটা বেরিয়ে যাবে, বুঝতে পারলি। এইবার এইখান থেকে বেরিয়ে, তাহলে এখান থেকে বেরিয়ে গেল, এইখান থেকে বেরিয়ে এটা যাবে কোথায়? অফিসে। ওখানে বারকোড লাগবে, ঠিক আছে, বা স্টক মেনটেন হবে, এইখানটায় ব্যাপারটা যাবে, বা কার্টুন হবে এখানে, বুঝতে পারলি। তাহলে অফিস রিলেটেড যত খরচ আছে সেই খরচগুলো কী হবে, সেই প্রোডাক্টের মধ্যে আবার ঢুকে যাবে, বুঝতে পারলি। তার মানে এইগুলোকে আমি সব বলতে পারি ইনডিরেক্ট অফিস রিলেটেড এক্সপেন্সেস, বুঝতে পারলি। কোনো রকম অসুবিধা আছে? তারপর এখান থেকে মালটা, এইখানে তোর দোকান, শপ, এই জায়গাটায় দোকান, কিন্তু আজকে যদি দোকানে বিক্রি করতে হয় তাহলে তাকে তো আগে ফার্স্টে মার্কেটে ডিমান্ড করতে হবে প্রোডাক্টের। ডিমান্ডটা কীভাবে তৈরি হবে? অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তার মানে এই রাস্তার ওপরে আমি দেখতে পাচ্ছি কি হোর্ডিং, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, তাহলে এই কস্টটাও তো আলটিমেটলি প্রোডাক্টের মধ্যে ঢুকে যাবে, বুঝতে পারছিস। হোর্ডিং মানে হচ্ছে রাস্তার উপর দেখিস না বড় বড় ব্যানার যার মধ্যে অ্যাডভার্টাইজমেন্টসগুলো দেওয়া থাকে, তাহলে এইটা রিলেটেড এক্সপেন্সেসগুলোকে আমরা কি বলবো? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এগুলোই বলবো, বুঝতে পারলি। তারপর আলটিমেটলি এইখানে কি হবে, আমরা জিনিসটাকে বিক্রি করে দেবো। তাহলে দেখ কত জায়গায় কস্ট লাগলো। প্রথমে র মেটেরিয়ালটাকে কিনলি, র মেটেরিয়ালটাকে কেনার পর এই ফ্যাক্টরির মধ্যে যেখানে প্রোডাকশনস হচ্ছে সেখানে র মেটেরিয়াল ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট ওয়েজেস লাগলো। তারপর এখান থেকেই ওই ফ্যাক্টরির আরেকটা পার্টে গেল যেখানে ইনডিরেক্ট নেচারের কাজগুলো হলো, যার জন্য কোন কোন খরচগুলো লাগলো, ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার বা ওয়েজেস আর ইনডিরেক্ট এক্সপেন্সেসগুলো লাগলো। তার মানে ফ্যাক্টরির কাজ পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর সেটা যাবে কোথায়? অফিসে। অফিসে কেন যাবে? কারণ ওই প্রোডাক্টের উপর অফিসেরও তো এখনও অনেক কিছু কাজ বাকি আছে, বা অফিস রিলেটেডে তো আরও অনেক কিছু খরচ আছে যেটা নাকি ওই প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করতে হবে, সেটা এখানে গেল। তারপরে এই প্রোডাক্টটাকে এইখানে বিক্রি করতে গেলে আগে কী করতে হবে? মার্কেটে ডিমান্ড তৈরি করতে হবে। ডিমান্ড তৈরি করতে গেলে কী করতে হবে? অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। এই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড যা যাবতীয় কিছু খরচ সেটা আলটিমেটলি ওই প্রোডাক্টের মধ্যে ঢুকিয়েই রিকভারি করতে হবে। তারপর এখান থেকে এটা এলো, এখানে বিক্রি করে বার করে দিলি। এই যে তুই যেটা বলছিস বহন খরচ, এই যে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, মানে মালটা যে এখান থেকে নিয়ে আসছে গাড়ি ভাড়া, তো সেটা এই ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ এইখানে এইটা হচ্ছে পুরো প্রোডাকশনস ইউনিট কিন্তু এইভাবেই চলে। এই গল্পটা যার কাছে যতটা ইজি হলো, ক্লিয়ার হলো, সে কিন্তু কস্টশিটটা ততটা সুন্দর মতনই বুঝতে পারবে। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে এইটুকুনির মধ্যে? এবার আমরা কস্টশিট কীরকম হয় যেটা আমরা গল্পের মাধ্যমে বুঝেছি সেটা এবার আমরা করব। আর কস্টশিটটা ফর দ্য পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা করবো। ডেফিনেশনসও আমরা দেখেছিলাম, একটা নির্দিষ্ট সময়ের জন্য যেটা তৈরি করতে হয়, তার মানে ফর দ্য পিরিয়ড এখানে একটা লেখা থাকবে যে কোন পিরিয়ডের জন্য করছি। ধরে নিলাম এটা অক্টোবর 2019, এই পিরিয়ডের জন্য আমরা কস্টশিটটা করছি, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই ঠিক আছে, এইটা এখানে করে দে পার্টিকুলার্স, এখানে করে দে অ্যামাউন্ট রুপিস,
এইটা হচ্ছে অ্যামাউন্ট রুপিস। ঠিক আছে, এইবার যখন আমি এটা তৈরি করব, কী ভেবে তৈরি করব? জাস্ট এটা ভেবে তৈরি করব। ঠিক আছে, বুঝতে পেরেছিস? দেখ তাহলে স্টার্ট হলো কোথা থেকে? এইভাবে গল্প গিয়েছে তো, এইভাবেই আমি দেখবি এখানে পোস্টিং করতে থাকবো। বুঝতে পারলি? তাহলে প্রথমে কি র মেটেরিয়াল পারচেস করেছিস, আর এই যে স্টেজটা ফ্যাক্টরির এই যে স্টেজটা, এই স্টেজের মধ্যে অলরেডি গত বছরের কিছু ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল থাকতেই পারে, যেটা আমরা এখানে পড়ে নিয়েছি যে র মেটেরিয়াল স্টেজেও আবার ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল থাকতেই পারে। তাহলে যেটা ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আছে সেটাকে ফার্স্টতেই কাজে লাগাবি। কথাটা বুঝতে পারলি? তাহলে এখানে করব কি, দেখ ওপেনিং স্টক অফ আর এম, ঠিক আছে, বুঝতে পারলি, যেটা ছিল, প্লাস পারচেজ অফ আর এম। ঠিক আছে, কোনো রকম অসুবিধা? তারপর আমি গল্পেতে কি করেছিলাম, এইটা আনার সময় ক্যারেজ ইনওয়ার্ড লেগেছিল, তাহলে অ্যাড ফ্রেট অর ক্যারেজ ইনওয়ার্ড। ঠিক আছে, এবার হতেই পারে যেই মালটা তুই কিনেছিস তার মধ্যে কিছু মাল আবার রিটার্ন করে দিয়েছিস, হতেই পারে। লেস রিটার্ন টু সাপ্লায়ার, কোনো অসুবিধা? হতেই পারে যে মালটা তুই কিনেছিস এখানে যেতে যেতে কিছু নষ্ট হয়ে গেল, ঠিক আছে, তার মানে লেস লস ইন ট্রানজিট। কোনো রকম অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? তার মানে মাল বছরে এত ছিল, আর এই বছরে এই হলো, আর এই সমস্ত কস্টগুলো তো আলটিমেটলি র মেটেরিয়ালের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এই বছরে এখনও কতটা র মেটেরিয়াল পড়ে রয়েছে, মাইনাস ক্লোজিং স্টক অফ আর এম। তাহলে কি বেরিয়ে আসবে? তাহলে বেরিয়ে আসবে এই বছরের প্রোডাকশনে র মেটেরিয়াল কত টাকার লেগেছে। কথাটা বুঝতে পেরেছিস? যেমন একটা এক্সাম্পল দিয়ে তোদের এখানে একটুখানি বোঝাই। ধর আজকে ছোট্ট করে বোঝাই, 100 টাকার মাল ছিল ওপেনিং, আরও পারচেস করেছিস তুই 1000 টাকার, আর ক্লোজিংয়ে এখন পড়ে রয়েছে তো 200। তো তার মানে 900টা বা 900 টাকার র মেটেরিয়াল তুই প্রোডাকশনসে লাগিয়েছিস। তো এখানে তো আমি তাই করলাম, ওপেনিং প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক। তার মানে কি বেরিয়ে আসছে, কতটুকুনি র মেটেরিয়ালস এই বছরে তুই কাজে লাগিয়েছিস, যেটাকে বলা হবে র মেটেরিয়াল কনজিউমড। কনজিউম মানে লাগানো। তাহলে এখান থেকে এই ক্যালকুলেশনসের থেকে বেরিয়ে আসবে র মেটেরিয়াল কনজিউমড কত। বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? তার মানে এই যে পার্টটা, এই যে র মেটেরিয়াল পার্টটা, এটা হয়ে গেল, এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এখনও এই ডিরেক্ট এক্সপেন্সেসের মধ্যে ডিরেক্ট লেবার আর ডিরেক্ট এক্সপেন্সটাকে ধরতে হবে। বুঝতে পেরেছিস? তাই এবার কি করলাম, এইখানে অ্যাড করার দরকার নেই, এখানে করলাম ডিরেক্ট ওয়েজেস, কারণ তারাই তো কাটিং করছে, তাদেরটা তো ক্লিয়ারলি ফিনিশ গুডসের মধ্যে আইডেন্টিফাই করা যাচ্ছে তাদের কন্ট্রিবিউশনসটা, তাই ডিরেক্ট ওয়েজেস। বুঝতে পারলি? আর ডিরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে কোনগুলো আসছে, এর মধ্যে ওই যে ডিজাইনার যে ডিজাইনটা দিয়েছে, যেইভাবে আলটিমেটলি প্রোডাক্টটা তৈরি হবে, তো তার কন্ট্রিবিউশনসটা তো বোঝা যাচ্ছে, আর সে তো টাকা নিচ্ছে, তাহলে সেগুলো এসে পড়বে ডিরেক্ট এক্সপেন্সেসের মধ্যে। কথাটা বুঝতে পারলি? তার মানে দেখ আজকে একটা বিজনেসের যে ফিনিশ গুডস, তার মধ্যে কিন্তু ডিরেক্টগুলোই ম্যাক্সিমাম পার্ট নিয়ে থাকে। মানে কি? মানেটা হচ্ছে, তো তার মানে ধর আজকে যদি একটা টি শার্টের টোটাল কস্ট হয়, উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, তোরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বলতেই পারবি যে দাদা ডিরেক্ট এর মধ্যে কম করে না হলেও 75% হবে, আর ইনডিরেক্ট কত হবে? 25%। স্বাভাবিক জিনিস, কারণ ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট ওয়েজেস তো এখানেই লেগে গেল, তাই তো। আর বাদবাকি যেগুলো ইনডিরেক্ট, সেগুলোর মধ্যে 25% হবে, যার মধ্যে অফিস রিলেটেড, ফ্যাক্টরি ইনডিরেক্ট রিলেটেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনস রিলেটেড সব এর মধ্যে থাকবে। বুঝতে পেরেছিস? তাই যেহেতু এইটা ডিরেক্টটাই হচ্ছে মেইন, তাই এইটাকে একটা নাম আমরা বলতে পারি প্রাইম কস্ট।
প্রাইম মানে কি মেন, এই জন্য তো প্রাইমারি লেভেল, প্রাইম মানে বেসিক, মেন পার্টটা, বুঝতে পারলি? তাই আমরা যখন এইখানে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট এক্সপেন্স অ্যাড করবো, তখন সেখান থেকে আমরা কি পাবো? আমরা পাবো প্রাইম কস্ট। এইটা এখানে এসে পড়লো, এটা ক্লোজ হয়ে গেল এখানে, বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? এরপর আমরা কি করব? এই পার্টটা দেখ পুরোটা কমপ্লিট হয়ে গেল, এই র মেটেরিয়াল কমপ্লিট, লেবার কমপ্লিট, এক্সপেন্স কমপ্লিট, তার মানে এই পার্টটা পুরো কমপ্লিট। এবার আমরা কোথায় মুভ করব? ফ্যাক্টরি যেটা ইনডিরেক্ট পার্টটা আছে সেখানে কি কি রয়েছে? ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার আর ইনডিরেক্ট এক্সপেন্স, ঠিক আছে? তাই ওপরে আমরা হেডিং দিয়ে দেব যে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেড কথাটার মানে হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স, বুঝতে পারলি? তার মানে ফ্যাক্টরি এক্সপেন্স বা ফ্যাক্টরি ওভারহেড মানে এটা একই, বুঝতে পেরেছিস? তাহলে এইখানে কি আসবে? এখানে আসবে ইনডিরেক্ট মেটেরিয়াল। ইনডিরেক্ট মেটেরিয়ালের মধ্যে কোনগুলো আসবে রে? সুতো, এই যে সুতোগুলো, টি শার্টের সুতো কখনো আইডেন্টিফাই করা যায় স্টিচিংয়ের? তো এইগুলো হচ্ছে গিয়ে ইনডিরেক্ট মেটেরিয়াল, ঠিক আছে? তারপর আসবে কি? ইনডিরেক্ট ওয়েজেস, ঠিক আছে? এটা কোনটা? যারা নাকি আয়রন করছে, প্যাকেটের মধ্যে ঢোকাচ্ছে, তাদের কন্ট্রিবিউশন বোঝা যায় কখনো ফিনিশ গুডসের মধ্যে। আর তারপর আসবে ইনডিরেক্ট এক্সপেন্স, এর মধ্যে কি? অয়েলিং, গ্রিস, এগুলি দেওয়া, তো সেগুলি সব এর মধ্যে এলো, কথাটা বুঝতে পারলি? তাহলে এইগুলোকে যোগ করে আমি এইখানে নিয়ে আসব। এইবার এই যে প্রাইম কস্ট, এই প্রাইম কস্টের সাথে যদি আমি ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করি, তাহলেই তো আমি বলবো যে ফ্যাক্টরি রিলেটেড টোটাল কস্ট, তাই তো? ফ্যাক্টরি তো প্রাইম কস্ট হচ্ছে ডিরেক্ট পার্টটা, আর ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ইনডাইরেক্ট পার্টটা। এইগুলোকে সব যোগ করলে আমি কী পাবো? ফ্যাক্টরি রিলেটেড টোটাল কস্ট। তার জন্যই এই দুটোকে যোগ করে যেটা আমি এখানে পাবো সেটাকে বলা হবে ফ্যাক্টরি কস্ট। বল, কোনো রকম অসুবিধা আছে? অরিন্দম যেটা বললো, আমি যদি এইগুলো ডিরেক্টলি ফ্যাক্টরি কস্টে এইখানে ওই প্রাইম কস্টের সাথে যদি ফ্যাক্টরি ওভারহেড যোগ করে যদি ফ্যাক্টরি কস্ট আমি টোটাল পেয়ে যাই, তাহলে অরিন্দম বলছে যে এইগুলি আলাদা আলাদাভাবে করার কি মানে আছে? এটা তো তোর প্রশ্ন। আরে তাহলে তো ব্রেকআপ পাবি না, যে আজকে তুই যদি একবারে করে দিস তাহলে কখনো তুই বলতে পারবি এই যে ডিরেক্ট পার্টে টোটাল কস্ট কত, ইনডিরেক্ট পার্টে টোটাল কস্ট কত, এগুলো বলতে পারবি? যদি আজকে কস্টগুলোকে তুই আলাদা আলাদাভাবে না করিস, ব্রেকআপ যদি না রাখিস, পরে গিয়ে কস্ট কন্ট্রোল করতে পারবি? যে তুই লেবারের জন্য এত টাকা ধরেছিলি, লেবার বেশি নিয়েছে, তুই আইডেন্টিফাই করবি কিভাবে? তার মানে আজকে কস্ট শিটটা আমরা করি কস্টটাকে কন্ট্রোল করার জন্য, তো তার জন্যই তো আমি একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে যতগুলি আলাদা আলাদা এলিমেন্ট আছে সবগুলো তো আলাদা আলাদাভাবেই আমি লিখি, যাতে পরবর্তীকালে আমি কন্ট্রোল করতে পারি যে এইটা বাবদ আমি এতই ধরেছিলাম, তাহলে প্র্যাকটিক্যালি বা এখন অ্যাকচুয়ালি এতটা কেন বেশি লাগলো। কথাটা বুঝতে পেরেছিস? এই কারণে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবেই আমাদেরকে কস্ট শিটের মধ্যে দেখাতে হবে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? দেখ আমরা কীভাবে ক্রস করে করে যাচ্ছি। র মেটেরিয়াল স্টেজে দুটো ছিল না, একটা ওপেনিং স্টক, ক্লোজিং, ওপেনিং স্টক অফ আরএম, ক্লোজিং স্টক অফ আরএম, এটাও কিন্তু আমরা কনসিডার করে ফেলেছি, ঠিক আছে? তার মানে দেখ এইগুলো কনসিডার্ড হয়ে গেছে আমাদের কস্ট শিটের মধ্যে, এইগুলো সমস্ত হয়ে গেছে, এইটাও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে যে দুটো সেটাও হয়ে গেছে। এবার আমরা কোন স্টেজে ঢুকবো? ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজে ঢুকবো, কথাটা বুঝতে পারলি? এইবার একটা জিনিস খেয়াল করে দেখ, এই যে র মেটেরিয়াল এখানে যখন তুই দিলি, এখানে কিছু প্রোডাক্ট এখনও পুরোপুরি কমপ্লিট হয়েছে, এখনও কিছু প্রোডাক্ট আছে যেগুলি ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজে রয়েছে, কথাটা বুঝতে পেরেছিস? তাহলে সেই মালগুলি তো তুই আর এই অফিসে পাঠাবি না, যেগুলো কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ফিনিশ গুডস 100% হয়ে যাবে সেগুলোকে তুই এখানে আলটিমেটলি পাঠাবি। তার মানে যেই মালগুলো এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজে রয়েছে, কমপ্লিট হয়নি, সেগুলোকে এখনও ফ্যাক্টরির মধ্যে রেখে দিবি, আর যেগুলি কমপ্লিট হয়েছে সেগুলোকে এখানে পাঠিয়ে দিবি। এই কারণেই আমরা কি করব, এইখানে এই ফ্যাক্টরি কস্টের সাথে অ্যাড করব ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা অ্যাড করে দেবো। অর্থাৎ গত বছরের যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে ছিল সেটা তো এই বছর কমপ্লিট হয়েছে, তাহলে তার কস্টের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে? আর যেটা এই বছরে কমপ্লিট হয়নি সেটা এই বছরে কি
ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেটা তো এর মধ্যে ঢুকে রয়েছে, সেটাকে বার করে নিয়ে আসতে হবে। তাহলে বেরিয়ে আসবে যেই মালটা আলটিমেটলি পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে আর অফিসে তুমি পাঠাচ্ছ সেইটারই অ্যাকচুয়াল কস্ট। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা? তো তার মানে এইখানে একটা ফিগার, এইখানে একটা ফিগার, নেট ফিগারটা এইখানে আসবে। সেইখান থেকে যেই ফিগারটা বেরিয়ে আসবে সেটাকে আমরা বলবো কি, এইটা হচ্ছে গিয়ে সেই পরিমাণ কোয়ান্টিটি অফ গুডসের ভ্যালু যেটা 100% কমপ্লিট হয়ে গেছে। এর জন্য এটাকে বলা হবে ওয়ার্কস কস্ট, মানে এইটার ওপর কাজ পুরোপুরিভাবে কমপ্লিট। বুঝতে পেরেছিস?